নমস্কার বন্ধুরা, গল্পের খেলাঘরের তরফ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা আবার হাজির হয়েছি একটি দুঃসাহসিক শিকার কাহিনী নিয়ে। আমাদের আজকের নিবেদন লেখক কেনেথ ডগলাস স্টুয়ার্ট অ্যান্ডারসনের লেখা শিবানী পল্লীর কালো চিতা। কেনেথ অ্যান্ডারসনের জন্ম 1910 সালের 8ই মার্চ। তিনি ছিলেন একজন ভারতীয় লেখক এবং শিকারী, যিনি দক্ষিণ ভারতের জঙ্গলে তার দুঃসাহসিক কাজ সম্পর্কে বই লিখেছিলেন। তার মৃত্যু হয় 1974 সালের 30শে আগস্ট। গল্পের সূত্রধার আমি সাগ্নিক। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন শিবানী পল্লীর কালো চিতা। শিবানী পল্লী বরাবরই আমার কাছে খুবই প্রিয় জায়গা। এর কারণ হলো ব্যাঙ্গালোরের কাছের অবস্থান, আর তাছাড়া আসলে কোনো চন্দ্রালোকিত রাতে খুব সহজে সপ্তাহ কাটাতে বা কয়েক ঘন্টা বেরিয়ে আসার জন্য খুবই উপযোগী হওয়ায়। আপনাকে যা করতে হবে তা হলো ব্যাঙ্গালোর থেকে ডানকানিকোট্রা পর্যন্ত 41 মাইল মোটরে গমন, তারপর আরও 4 মাইল গাড়িতে যাওয়া, তারপর গাড়ি ফেলে রেখে মাইল 5 দূরত্ব পায়ে চলা পথ ধরে এগিয়ে গেলেই পৌঁছে যাবেন শিবানী পল্লী। গ্রামটা সংরক্ষিত বনের প্রায় কোল ঘেঁষেই। এই ছোট্ট গ্রামের প্রায় 3 মাইল পশ্চিমে জমি প্রায় 300 ফিট নেমেছে প্রায় শুকিয়ে যাওয়া এক নদীর বুকে। ওই গ্রামের দক্ষিণে আরও একটা নদী পূব থেকে পশ্চিমে বয়ে গেছে। সেটি দ্রুততালে নেবে কয়েকটি ঝর্ণার রূপ ধরে প্রথম নদীর সঙ্গে পশ্চিম উপত্যকা ছুঁয়ে প্রবাহমান। শিবানী পল্লীর পূর্ব দিকে জঙ্গল এগিয়ে গিয়েছে একটা জঙ্গলের বাসস্থানের দিকে, যার নাম গুলাটি বাংলো। এটি পাহাড়ি টিলার প্রায় 500 ফুট উঁচুতে অবস্থিত। গুলাটির ঠিক পূর্ব দিকে প্রায় 4.5 মাইল দূরে সরলরেখা বরাবর আইয়ুর নামে এক জায়গায় রয়েছে আরো একটি বাংলো। 4 মাইল উত্তর পূর্ব দিকে আবার চোখে পড়ে অরণ্য দপ্তরের একটা ছাউনি। সেটা কুচুভাড়ি নামের এক পাহাড়ি টিলায় অবস্থিত। এলাকাটা চন্দন কাঠের, আর ওই ছাউনিতে রয়েছে খুব পুরনো একটা দাঁড়িপাল্লা। জঙ্গল থেকে আনা চন্দন কাঠের অংশগুলো ওজন করার জন্যই এটি ব্যবহার করা হয়। ওগুলো পরে পাঠানো হয় ডেনকানিকোট্টার অরণ্য দপ্তরের বিভিন্ন গুদামে। শিবানী পল্লীর উত্তর দিকে প্রায় 5 মাইল তফাতের রাস্তা পর্যন্ত, আর তার উপরে ছড়িয়ে রয়েছে ঘন ছোট ছোট গাছের জঙ্গল। গ্রামে যেতে হলে এখানেই আপনাকে গাড়ি রেখে রওনা হতে হবে। শিবানী পল্লী জায়গাটিতে রয়েছে মাত্র 8 ডজন মাটির কুঁড়ে, আর একে কোনোভাবেই গ্রাম বলা চলে না। আকারে একটু বড়ই বলা চলে শালিভরম গ্রামটিকে। এটি আরো মাইল 3 উত্তরে প্রধান পথের চেয়ে আরো অর্ধেকটা এগিয়ে। অরণ্য দপ্তরের সীমারেখা, যেটি শিবানী পল্লীর চারদিকেই চোখে পড়ে, তার 1/2 মাইল থেকে 1 মাইল দূরত্ব সংরক্ষিত বনাঞ্চল শুরু হওয়ার চিহ্ন। ঠিক যেখানে দুটো সীমানা এসে মিলিত হয়েছে দক্ষিণ পূর্ব কোণে, সেখানে রয়েছে একটা জলপানের ডোবা। গ্রামের পশ্চিম প্রান্তে 300 ফিট খাড়াই অতিক্রম করে ঢাল বেয়ে শুরু হয়েছে ঘন জঙ্গলের পাড়ে অন্য এক গ্রাম আনকোট্টি। এটা শিবানী পল্লীর দক্ষিণ পশ্চিমে 1/2 মাইল দূরে। আমি চারদিকের এলাকার বিশেষ এক ভৌগোলিক বিবরণ দিতে চেয়েছি আপনাদের মনে, কারণ যে ঘটনার কথা বলছি সেই তার জন্য একটা ধারণা সৃষ্টি করার জন্যই। জায়গাটা কোনো চিতাবাঘের কার্যকলাপের জন্য একেবারেই আদর্শ। এর চারপাশে রয়েছে পাথুরে টিলা, ছোট ছোট জঙ্গল, ঘন অরণ্য আর দুটো নদী। ওই জলা ছাড়া নদীটি শুধু চিতাবাঘই নয়, তাদের শিকারের যোগ্য সমস্ত বন্য প্রাণীর জন্যই জল সরবরাহ করে চলে। এই চিরকালীন জল সরবরাহের জন্যই শিবানী পল্লীতে দেখা যায় বিশাল পশুর পাল, আর এটাই ওই জানোয়ারদের কাছে একটা বাড়তি আকর্ষণ। এর ফলে চারপাশের এলাকায় বেশ কিছু চিতাবাঘকে আস্তানা গেড়ে তুলতে দেখা গেছে। 1929 সালে প্রথম যেদিন এখানে এসেছিলাম, সেদিন থেকেই শিবানী পল্লীর প্রতি আমার আকর্ষণের এটাই প্রধান কারণ। জঙ্গল এখানে দক্ষিণ আর পশ্চিম দিকে জলপানের গর্তের কাছাকাছি ঘন বাঁশঝাড়ে আকীর্ণ।
এর উত্তর আর পূর্ব দিকে বরং পড়ে ঢের পাতলা আর ছোট ছোট গাছের জঙ্গল, বেশিরভাগই যার চন্দন কাঠের কাজ। এলাকাটা অত্যন্ত মনোরম, পশ্চিম দিগন্তে অস্পষ্ট হয়ে আসা পাহাড়ি অঞ্চল অপরূপ এক দৃশ্যই করে তোলে। ভোরবেলা জঙ্গলের মাথা থেকে ধীরে ধীরে বেয়ে ওঠা কুয়াশা পাহাড়ি অঞ্চলকে নিঃশেষেই গ্রাস করে ফেললে এর চূড়াগুলো পেঁজা তুলোর সমুদ্রে যেন একগুচ্ছ দ্বীপ বলেই মনে হতে থাকে। কোনো মেঘমন্দ্র দিনে এর ঠিক বিপরীত দৃশ্যই গড়ে ওঠে, কারণ ঝোড়ো মেঘ যখন পাহাড়ের শিখরে জমা হয় তখন দৃষ্টির আড়ালে হারিয়ে গিয়ে শুধু ঢালটুকু দৃষ্টিগোচর হয়ে সারা এলাকাটাকেই সমতলের আকৃতি দান করতে চায়। আমি অনেক চন্দ্রালোকিত রাত এভাবেই শিবানীপল্লীর আশেপাশের অরণ্য এলাকায় ঘুরে বেরিয়েছি। এখানে চোখে পড়ে অসংখ্য নানা ধরনের প্রাণী। শুধুমাত্র বাইসন ছাড়া সবই যথেষ্ট সংখ্যা এখানে রয়েছে। এখানে সর্বদাই হাতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। হয়তো আপনার কর্ণগোচর হবে কোনো বাঘের গোঙানির আওয়াজ, কোনো চিতার করাত চালানোর মতো গলার শব্দ, বা চন্দ্রালোকিত অরণ্য পথে আপনার পদশব্দে ভীত অপসৃয়মান কোনো সম্বরের ডাক। আপনি তাদের দেখতে পাবেন না। একমাত্র হাতি ছাড়া বাকি দুজাতি মাংসাশী প্রাণীর, আর সম্বর অতি চতুর, তারা ঢের আগেই আপনাকে অগ্রসর হতে লক্ষ্য করেছে। হয়তো আপনি কখনো কোনো মাটি খুঁচিয়ে উই পোকা বা গাছের শিকড় বের করতে ব্যস্ত ভাল্লুকেরও মুখোমুখি হতে পারেন। সে অনবরত ঘোঁত ঘোঁত আওয়াজ করতে থাকে চলার মুখে। আপনি নিঃসন্দেহে তাকে টের পাবেন একতাল কালো কিছুরই মতো। চাঁদের আলোয় ধূসর ভূতের মতোই অদ্ভুত লাগবে তাকে। প্রায় 1934 সালের কোনো এক সময় শিবানীপল্লীতে এক বৈচিত্র্যের সৃষ্টি হলো। এক কালো চিতাবাঘকে জলপানের জায়গায় দেখতে পেয়েছিল জঙ্গলে পশুচারণের জন্য নিয়ে যাওয়া একপাল পশুর এক পশুপালক। সময়টা ছিল বিকেল প্রায় 5টা। রাতের দিকে ঠিক তখনই পশুর পালকে গ্রামের খোঁয়াড়ে নিয়ে যাওয়ার সময়। বেলা প্রায় 9টার সময় পশুগুলোকে চড়াতে নিয়ে গিয়ে বিকেল 5টার মধ্যেই ফিরিয়ে আনাই রীতি, যাতে তাদের দুবার দহন করা যায়। এইভাবেই বিকেল প্রায় 5টার যথেষ্ট আলো থাকার মুখেই পশুপালক ওই চিতাবাঘটাকে একটা ঝোপের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। চিতাটা শান্তভাবেই জল চেটে নিচ্ছিল। লোকটা শপথ করে জানালো চিতাটা সম্পূর্ণ কালো। লোকটিকে অবিশ্বাসের কোনো কারণ ছিল না। পশুর পাল এগিয়ে আসতেই চিতাটা মুখ তুলে প্রাণীগুলোকে দেখে নিল। তারপর পশুপালক এগিয়ে আসার পরেই সে কাছাকাছি ঝোপে অদৃশ্য হয়ে গেল। এই কালো চিতা বিশেষ ধরনের বা আলাদা কোনো প্রাণী নয়। এটা নিছক মেলানিজমের জন্যই সম্ভবত কোনো কালো শাবক জন্ম নেয়। অন্য শাবকগুলো সেক্ষেত্রে স্বাভাবিক হতেই পারে। কালো চিতা প্রায়শই দেখা যায় মালয়, ব্রহ্মদেশ, আসাম আর এই ধরনের জায়গায় সবুজ অরণ্যে। এছাড়াও এরকম কালো চিতাবাঘ শিকার করা হয়েছে প্রায় পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চলে। আমার এরকম বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে তারা এই ঘন অরণ্যে বাস করার ফলে আত্মগোপন করার চমৎকার একটা সুযোগ পায়। সঙ্গে সঙ্গে এটা যেহেতু মেলানিজমের সহজ ঘটনা, যে ধরনের জঙ্গলেই তারা বাস করুক না কেন, যেখানেই চিতাবাঘ থাকা সম্ভব সেখানেই তাদেরও দেখা মেলে। অবশ্যই এটা একমাত্র আমারই অভিজ্ঞতা নয়। আমি বন্য অবস্থায় একবারই মাত্র আর একটা কালো চিতাবাঘ দেখেছি, আর সেটা ঘাট অঞ্চলে পেন্নাগ্রাম আর মৃত্যুরের মাঝামাঝি কাবেরী নদীর কাছে চিতাটা যখন প্রায় সন্ধ্যা 6টার কাছাকাছি লাফিয়ে চলে গিয়েছিল। কালো চিতা প্রকৃতির বা জঙ্গলেরই এক রহস্য, যার কোনো ব্যাখ্যা আজও মেলেনি। কোনো চিড়িয়াখানায় কালো চিতাকে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন চক্রাকার চিহ্নগুলো, যেগুলো সাধারণ চিতারও থাকে, কালো রঙের মধ্য দিয়ে পরিষ্কার দেখতে পাওয়া যায়। পশুপালক যে মুহূর্তে কালো চিতাটাকে দেখতে পেল সে গ্রামে ফিরে গিয়ে সকলকেই ঘটনার কথা জানিয়ে দিল। কালো চিতার কাহিনী ওই এলাকায় আগে আদৌ শোনা না যাওয়ায় লোকটির কথা কেউই বিশ্বাস করলো না। নিজের চোখে জানোয়ারটিকে দেখায় লোকটির অবশ্য কোনো সন্দেহ ছিল না, তাই সে মন দিয়েই বিশ্বাস করতে চাইছিল শয়তান তাদের মতো গরিব গ্রামবাসীকে ভয় দেখানোর জন্য যে বিভিন্ন রূপ ধরে, এও বোধহয় সেরকমই গেছে। বেশ কয়েক সপ্তাহ কেটে গেলেও আর কেউ ওই কালো চিতার সম্বন্ধে কিছু শোনেনি বা চোখেও দেখেনি। পশুপালকের কাহিনীও তাই সবাই ভুলে গেল। কয়েক মাস পরে একদিন মধ্যাহ্ন সূর্য যখন ঠিক মাথার উপর তাপ বিকিরণ করে চলেছিল, অন্য একপাল পশু গাছের তলায় ছড়ানো ঘাসের বুকে বসে জাবর কেটে চলেছিল অলসভাবে। প্রাণীগুলো 2টো বা 5-6টার মতো এক এক জায়গায় ছড়িয়ে বসেছিল। দুজন পশুপালক ইতিমধ্যেই তাদের রাগী আর ঝোলের মধ্যাহ্নভোজ সমাধা করে কাছেই এক গাছের নিচে পাশাপাশি শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। সবকিছুই বেশ শান্ত। গ্রীষ্মমণ্ডলের আকাশ থেকে সূর্য তীব্র কিরণ ঢেলে চলেছিল, সেই তাপ মাটির বুকে প্রতিফলিতও হয়ে চলেছে।
পশুর পাল বেশ নিশ্চিন্ত আর অসতর্কই ছিল শিবানীপল্লীর কালো চিতা প্রথমবার যখন তার শিকার করায়ত্ত করলো। আচমকা হাজির হয়ে চিতাবাঘটা তার দাঁত বসিয়ে দিল অর্ধবয়স্ক বাদামি আর সাদা রঙে মেশানো একটা গরুর গলায়। গরুটি আতঙ্ক আর যন্ত্রণায় আক্রমণকারীকে পিঠে নিয়েই দাঁড়িয়ে উঠে আর্তনাদ করে উঠল। গরুটার যন্ত্রণাকাতর আর্তনাদে একজন পশুপালক জেগে উঠেই ভয়ানক ওই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। সে তার সঙ্গীকে জাগিয়ে দিয়ে কালো রঙের ওই শয়তানকে দেখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই হতভাগ্য গরুটা মাটিতে আছড়ে পড়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে চলল। কালো চিতাটা তার কামড় আলগা করলো না। গরুটা মরে যেতেই দুজন লোক, সাধারণত এরকম ভাবে কোনো চিতাবাঘ তাদের প্রাণীদের আক্রমণ করলে লোক দুজন তাদের হাতের ছড়ি তুলে চিৎকার করে প্রাণীটিকে রক্ষা করতে ছুটে যেত। অবশ্য তাদের পশুর জীবন রক্ষার জন্য যতটা না হোক, চিতাটাকে তাড়ানোর উদ্দেশ্যেই। এক্ষেত্রে দুজনের কেউই এ কাজ করার মতো সাহস পেল না। ওরা মাটির বুকে প্রায় শিকড় গেড়েই যেন দাঁড়িয়ে হতভম্ব হয়ে রইল। ঠিক ওই অবসরে চিতাটা তার কামড় আলগা করে ওদেরই দিকে তাকালো। যদিও সে প্রায় 50 গজ দূরেই ছিল, তা সত্ত্বেও ওরা পরিষ্কার দেখতে পাচ্ছিল মৃত গরুটার ছিন্ন ভিন্ন কণ্ঠ থেকে বেরিয়ে আসা রক্তের ধারা চিতাটার কালো চামড়ার উপর ভয়ঙ্কর এক দৃশ্য গড়ে তুলেছে। ওরা ঘুরে দাঁড়িয়ে দৌড়তে শুরু করলো। শিবানীপল্লীর বাকি কয়েকজন গ্রামবাসী ঘটনার বিবরণ শুনে গরুটির দেহ পুরোপুরি খেয়ে ফেলার আগে সেটা উদ্ধার করতে যেতে চাইল না। আক্রমণকারী প্রাণী সাধারণ চিতাবাঘ হলে ওরা অবশ্যই যেতে চাইতো, কিন্তু অশ্রুত ওই কালো শয়তানের কাহিনী ওদের ভীত সন্ত্রস্তই করে তুলেছিল। ওরা সেই পশুপালকের কাছে আগেই জলের ধারে সেই কালো চিতার কথা শুনেছিল। নিজেরা গ্রামবাসী হওয়ায় এক্ষেত্রে ওর কথাটা কিছুটা বাড়াবাড়ি ধরে নিয়েছিল, কিন্তু আরো দুজন পশুপালক একই কথা বলতে চাইছে। এটা কি সত্যি হতে পারে? ওই দিনের পর থেকে কালো ওই খুনি শিবানীপল্লীর পশুর পাল থেকে তার নির্দিষ্ট সংখ্যা গ্রহণ করেই চলল। তাকে বহুবারই দেখা গেল। এই ফলে গ্রামবাসীদের মনে চিতাটার অস্তিত্ব আর রং সম্বন্ধে কণামাত্র সন্দেহও রইল না। লোকেরা যখন জঙ্গলে চিতাটার অস্তিত্ব সম্পর্কে নিঃসন্দেহ হলো, তাদের প্রাণীদের ওপর নিয়মিত আক্রমণ ঘটে চললে তারা নিজেদের ঢিলাঢালা ভাব ভুলে গিয়ে সতর্ক হয়ে উঠল। ক্রমে এমন পরিস্থিতির সৃষ্টি হলো যখন গ্রামের পশুর পালকে গ্রামের 1 মাইল পরিধির বাইরে চড়ানোর জন্য নিয়ে যাওয়া বন্ধ হয়ে গেল। নিজের খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ঘটতে দেখে চিতাবাঘটাও এবার তার কাজের এলাকা বাড়িয়ে নিতে চাইল। সে এবার দক্ষিণ পশ্চিমের আনচেট্টি আর পূর্ব দিকের গুলহাট্টি আর আইউর থেকে আসা পশুপালকদের প্রাণী হত্যা করে খেতে শুরু করলো। এছাড়াও সে শালিভরমের বিরাট এক গাধাকেও তুলে নিয়ে গেল। গ্রামটি শিবানীপল্লীর উত্তরে সংরক্ষিত অরণ্যের বেশ অনেকটাই বাইরে ছিল। ঠিক ওই সময়ে একজন বন্ধুর সঙ্গে আমি শিবানীপল্লীতে হাজির হয়েছিলাম। মধ্যাহ্ন ভোজের পরই সেখানে উপস্থিত হয়েছিলাম। উদ্দেশ্য ছিল সন্ধ্যার কাছাকাছি জঙ্গলে ঢুকে কয়েকটা বন মুরগি বা সবুজ পায়রা খাওয়ার জন্য সংগ্রহ করে আনা। কালো চিতাটার হঠাৎ আবির্ভাব আর অত্যাচারের কাহিনী আমার আগ্রহকে অনেক বাড়িয়ে তুলল। আমি এর আগে একবারই এ ধরনের চিতাবাঘ চিড়িয়াখানার বাইরে দেখেছিলাম বলে সম্ভাব্য ক্ষেত্রে ওটাকে শিকারে ইচ্ছুক হলাম। আমি গ্রামবাসীদের জানালাম ওই চিতাটা এরপর কোনো প্রাণী হত্যা করলে তারা যদি সঙ্গে সঙ্গে আমাকে সেই সংবাদ জানাতে পারে, তাহলে প্রাণীটার দাম দিতে আমিই প্রস্তুত। ওদের সেক্ষেত্রে বাসে করে হসুর পশু খামারের শহরে যেতে হবে। সেটাই তার অফিসের কাছাকাছি জায়গা। সেখান থেকে ব্যাঙ্গালোরে আমাকে খবর পাঠানো হবে। আমি তাদের আরো বললাম কথাটা আশেপাশে সব গ্রামে যেখানে চিতাটির আক্রমণ ঘটেছে সর্বত্রই জানিয়ে দিতে। শেষ অবধি আগ্রহ জাগিয়ে তোলার উদ্দেশ্যে বলতে চাইলাম যে আমার আদেশ সতর্কতার সঙ্গে যে মেনে চলবে তাকে আমি নগদ 50 টাকা পুরস্কার দেব। পরের দিন কয়েকের মধ্যে খবরের আশা করে আমি আমার বহনযোগ্য চারপাই মাচান আর অন্যান্য সবকিছুই তৈরি করে রেখেছিলাম, যাতে তার বার্তা পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই ব্যাঙ্গালোর থেকে রওনা হতে পারি। কিন্তু সেই খবর এলো প্রায় 15 দিন পরে। তাছাড়া সেটা পৌঁছলো অনেক দেরিতে। আসলে সেটা আমার হাতে পৌঁছলো ওই দিনই বিকেল 4টের সময়। 4:15 সময় রওনা হয়ে প্রায় সন্ধে 7:15 সময় আমি শিবানীপল্লী পৌঁছলাম। তখন অন্ধকার বেশ ঘন হয়েই তার আঁচল বিছিয়েছে। আমি লক্ষ্য করেছিলাম হসুরের পশু খামারে ওই দিনই বেলা 1টার সময় টেলিগ্রামটা দেয়া হয়েছিল, কিন্তু অসুবিধা হলো এক্সপ্রেস টেলিগ্রাম করতে বলা সত্ত্বেও ওটা সাধারণভাবেই করা হয়েছিল। শিবানীপল্লীতে রঙ্গাস্বামী নামে একটা লোক ছিল। লোকটা এর আগে কয়েকবার আমাকে শিকারী হয়ে সাহায্য করেছিল। এই লোকটি আমাকে টেলিগ্রাম পাঠিয়ে জানায় চিতাটা ওই দিন সকাল 10টার সময় পশুর পাল চড়াতে নিয়ে যাওয়ার মুখে একটা পশু হত্যা করেছে। পশুপালক লোকটা ইতিমধ্যেই আমার পুরস্কার ঘোষণার কথা শুনেছিল, তাই বুদ্ধিমানের মতোই সে মৃতদেহ স্পর্শ না করে দ্রুত রঙ্গস্বামীকে খবরটা জানিয়ে দেয়। রঙ্গস্বামী ও শিবানীপল্লী ছেড়ে ডেনকানিকোট্টায় দ্রুত পৌঁছে 12:15টার বাস ধরার ব্যবস্থা করে।
রঙ্গস্বামী আর পশুপালককে তাদের চটপট কাজের জন্য ধন্যবাদ জানিয়ে ভাবতে চাইলাম টর্চ নিয়ে চিতাটাকে অনুসরণ করা উচিত হবে কিনা। না, পরের দিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করাই যুক্তিসঙ্গত। প্রথমটিতে বিরাট ঝুঁকি নেওয়াই হবে, কারণ এমন কোনো নিশ্চয়তা নেই যে চিতাটা কাছাকাছি আসবে। অন্যদিকে এমন কোনো যুক্তিসঙ্গত কারণও পেলাম না যাতে ছোট এই গ্রামটায় পরের 24 ঘন্টা কিছু না করে কাটিয়ে দেওয়া চলে। আমি খোঁজ করতে চাইলাম পশুটা মারার ঘটনা কোথায় ঘটেছে। আমাকে ওরা জানালো গ্রামের পশ্চিমে 8 মাইলের মধ্যেই ওটা ঘটেছে। ওখান থেকেই জমি খাড়া হয়ে 3 মাইল দূরের নদী খাতে নামতে শুরু করেছে। জায়গাটা ইচ্ছা জাগিয়ে তোলার মতোই কাছাকাছি, আর তাই রঙ্গস্বামীকে আর পশুপালককে মনস্থির করে জানালাম ওই রাতেই আমি চিতাবাঘটাকে শিকার করতে ইচ্ছুক, যখন সে মড়ির কাছে আহারের জন্য আসবে। এটা করতে পারবো তারা যদি যেখানে মড়ি পড়ে আছে তার সিকি মাইলের মধ্যে আমাকে পৌঁছে দিয়ে জায়গাটা নির্দেশ করতে পারে। আমার স্থির বিশ্বাস জন্মালো ওখানে থেকে আমার নিজের ক্ষমতা আর বিচার বুদ্ধির উপর নির্ভর করতে পারবো। ওরা দুজনেই এই পরিকল্পনার বিরোধী হয়ে উঠে পরদিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার কথাই বলল। কিন্তু আমি তবু জানালাম যে আমি একবার চেষ্টা করতে চাই। কথাবার্তা শেষ হওয়ার মুহূর্তে 8টা বেজে গেল, অতএব নষ্ট করার মতো সময় আর ছিল না। চিতাটা হয়তো এই মুহূর্তেই আহারে ব্যস্ত। আমি তখনই আমার 3 সেলের টর্চ রাইফেলে লাগিয়ে নিয়ে পকেটে বাড়তি 3টি সেলও নিলাম। সঙ্গে আরো নিলাম কয়েক রাউন্ড কার্তুজ, আরো 4 রাউন্ড রাইফেলে ভরে নিলাম। 3 রাউন্ড রইল ম্যাগাজিনে আর 1 রাউন্ড ব্রিচে। যদিও .405 উইনচেস্টারে 4 রাউন্ড নেওয়ার ব্যবস্থা থাকে, আমি 3 রাউন্ডের বেশি ম্যাগাজিনে ভরতে অভ্যস্ত নই, কারণ অনেক ক্ষেত্রে রাইফেলের মুখ বন্ধ হয়ে যেতে পারে। এরপর একজোড়া রবার্স হোলের জুতোও পরে নিলাম, এতে নিঃশব্দে চলা সম্ভবপর হবে। এছাড়াও পরে নিলাম মাচানের উপযোগী কালো রঙের শার্ট। রঙ্গস্বামী আর সেই পশুপালক আমার সঙ্গে একটা শুকনো নদী পর্যন্ত এলো। শেষোক্তজন আমাকে জানালো এই ছোট্ট নদীটা সোজা পশ্চিম দিকে দুটো বাঁক খোলার পর যেখানে পৌঁছেছে সেখানেই চিতাটা প্রাণীটিকে মেরেছে। সে আরো জানালো মৃত গরুটির প্রায় 200 গজ টেনে নিয়ে জঙ্গলের মধ্যে ঢোকানো হয়েছে। ওদের কথা খুবই পরিষ্কার। আমি ওই নদীর দুটো বাঁকের কথায় সন্তুষ্টই হলাম। লোক দুজনকে ফিরে যেতে বললাম, যেহেতু আমি একাকী শিবানীপল্লীতে ফিরে যেতে সক্ষম। তারপর শিকারের চেষ্টায় অগ্রসর হলাম। আমি চিন্তা করে সিদ্ধান্ত নিলাম সম্পূর্ণ নিঃশব্দে অগ্রসরের ক্ষেত্রে শুকনো ওই নদী খাত বরাবর এগোনোই শ্রেয়, নদীর তীর বরাবর নয়। সামান্যতম শব্দ অসাবধানতাবশত করে ফেললে সে শব্দ সম্ভবত তাহলে চিতাটার কর্ণগোচর হবে না। দ্বিতীয়ত নদী খাত বরাবর এগিয়ে চললে আমাকে টর্চ জ্বালতে হবে না। অন্যদিকে নদী তীর বরাবর এগোতে চাইলে পদে পদে লতাপাতায় বাধা পাওয়ার সম্ভাবনা, বিশেষ করে আকাশে মেঘ থাকায় গাঢ় অন্ধকারে চতুর্দিক আচ্ছন্ন, কোনো তারাও দৃষ্টিগোচর হচ্ছিল না। সেই হিসেবেই অতি সতর্কতার সঙ্গেই সামনে অগ্রসর হলাম। একটু পরেই টের পেলাম নদীর মুখ বাঁক নিয়েছে, সেটা দক্ষিণ পশ্চিম দিকেই। কিছুক্ষণ পরে নদীটি আবার উত্তরে ঘুরে গেছে টের পেলাম, তারপর একটু পরেই আবার পশ্চিম। আমি পশুপালকটির জানানো 2টি বাঁকই অতিক্রম করেছি। অল্প একটু পরেই নদী খাত দ্বিতীয় বাঁক নিতে চাইল, এবার উত্তর মুখে। অতি সতর্ক ভঙ্গিতে কোনো আলগা পাথরে যাতে স্পর্শ না হয় সেইভাবেই অগ্রসর হতে চাইলাম। যদিও যে খবর আমার জানা ছিল তাতে মড়ি এখনো অন্তত 300 গজ দূরেই রয়েছে, তবু আমার এও জানা ছিল যে চিতার শ্রবণ শক্তি অতি প্রখর, আর তাই আমার শিকার কাছাকাছি কোথাও থাকলে সে আমার পদশব্দ অবশ্যই শুনে থাকবে আর গা ঢাকা দেবে। সৌভাগ্যবশত নদীতে তেমন সংখ্যায় পাথর, নুড়ি বা গাছপালার অংশ না থাকায় আমার চলার পথে কোনো বাধাই রইল না। একটু পরেই নদী খাতের দক্ষিণমুখী গতি বন্ধ হয়ে গিয়ে আবার উত্তরমুখী বাঁক নিতে চাইল। পরক্ষণেই সেটা সরল পথ ধরে প্রধান পশ্চিমমুখী পথ ধরল। আমি থমকে দাঁড়ালাম। আমি ঠিক সেখানেই পৌঁছেছি চিতাটা যেখানে গরুটিকে মেরে মৃতদেহ 200 গজ দূরে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে গেছে। আমি বুঝতে পারলাম এবার আমাকে নদীর খাত ছেড়ে কাছাকাছি কোনো ঝোপে ঢুকে গরুর মৃতদেহ আর চিতাবাঘটাকে খুঁজে বার করতে হবে। চিতাটাকে আহাররত অবস্থায় আমি চমকে দিতে চাই। এই গভীর অন্ধকারে আমাকে শুধু আমার শ্রবণ ক্ষমতার উপরই নির্ভর করতে হবে। নিঃশব্দে পা টিপে টিপে আমি উত্তর দিকের নদীর কোমর সমান উঁচু অংশে উঠতে চাইলাম। বালুময় নদী খাতে পা রেখে নিঃশব্দে রাইফেলটাকে নদীর পাড়ে রেখে কান পেতে শুনতে লাগলাম। 5 মিনিট কাটল, কিন্তু নিস্তব্ধতা ভঙ্গ করার মতো কোনো শব্দই আমার কানে এলো না। সম্ভবত মড়ি এখনো অনেকটাই দূরে, আমার পক্ষে চিতাবাঘের খাওয়ার শব্দ শোনা সম্ভব হবে না। অবশ্য সে মড়ির কাছে বসে আহারে ব্যাপৃত থাকলে তবে। দুহাতে ভর রেখে নিঃশব্দে তীরের ওপর উঠলাম, তারপর রাইফেলটা তুলে নিয়ে অতি নিঃশব্দ পদসঞ্চারে এগিয়ে চললাম। দুপাশে গভীর অন্ধকার। সঙ্গে সঙ্গে আমি নিশ্চিন্ত ছিলাম চিতাটার কাছ থেকে আমার কোনো আশঙ্কা নেই সে আমার পদশব্দ শুনে ফেললেও, কারণ সে এখনো মানুষ থেকে হয়ে ওঠেনি বা মানুষকে আক্রমণ করেছে বলেও শোনা যায়নি।
তা সত্ত্বেও কোনো কালো চিতাবাঘের বিরুদ্ধে আমার এই প্রথম অভিযান। আমার জানা ছিল এই ধরনের প্রাণীরা অত্যন্ত ভয়ঙ্কর আর হিংস্র হয়ে থাকে। বলতে বাধা নেই, এটা আমাকে কিছুটা বিহ্বলই করে তুলেছিল। কয়েক ইঞ্চি করে এগোনোর পর দাঁড়িয়ে চিতাবাঘটার খাওয়ার শব্দ শোনার চেষ্টা করে চললাম। এটাই আমাকে সাহায্য করতে পারবে, কারণ একেবারে কাছাকাছি পৌঁছে গুলি করার মুহূর্ততেই টর্চ জ্বালতে পারবো। সামান্যতম আলো লক্ষ্য করলে চিতাটা নিঃসন্দেহে দূরে পালিয়ে যাবে। অনন্তকাল ধরেই যেন ঠিক ওইভাবে এগিয়ে চলছিলাম। হয়তো 75 গজই মাত্র অগ্রসর হয়েছিলাম। ঠিক তখনই আমার মনে হলো অতি ক্ষীণ একটা শব্দ আমার সামনে জেগে উঠল একটু দক্ষিণ ঘেঁষে। নমস্কার বন্ধুরা, কান পেতে গল্পের খেলাঘরের তরফ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা আবার হাজির হয়েছি একটি দুঃসাহসিক শিকারী কাহিনী নিয়ে। সফল হলাম। আমাদের আজকের নিবেদন এছাড়া আমার কেনেথ ডগলাস স্টুয়ার্ট অ্যান্ডারসনের লেখা আমি অতি শিবানী পল্লীর শব্দ কালো চিতা কর্ণগোচর না হয় সেই চেষ্টাই করতে চাইলাম। নমস্কার বন্ধুরা, গল্পের খেলাঘরের তরফ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা আবার হাজির হয়েছি একটি দুঃসাহসিক শিকার কাহিনী নিয়ে। আমাদের আজকের নিবেদন লেখক কেনেথ ডগলাস স্টুয়ার্ট অ্যান্ডারসনের লেখা শিবানী পল্লীর কালো চিতা। যে রবারসোলের জুতো পরে এসেছি, কেনেথ অ্যান্ডারসনের জন্ম 1910 সালের 8ই মার্চ। শেষ পর্যন্ত তিনি ছিলেন একজন ভারতীয় লেখক এবং শিকারী, যিনি দক্ষিণ ভারতের জঙ্গলে তার দুঃসাহসিক কাজ সম্পর্কে বই লিখেছিলেন। তার মৃত্যু হয় 1974 সালের 30শে আগস্ট। গল্পের সূত্রধার আমি সাগ্নিক। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন শিবানী পল্লীর কালো চিতা। আর এমনকি আহারেও ব্যস্ত শুনছিলেন শিবানী পল্লীর কালো চিতা। গল্প পাঠে প্রমিত। গল্প পরিচালনা করেছে স্বপ্নদীপ। প্রচ্ছদ সম্পাদনায় রিভু। এছাড়া ধ্বনি পরিকল্পনা ও সহ পরিচালনা করেছে শুভদীপ। আমাদের আজকের গল্প এই পর্যন্ত। পরবর্তীকালে আরো নতুন গল্প নিয়ে এসে হাজির করা হবে। ততক্ষণে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। অথবা এটা হওয়া সম্ভাবনাটা আমাকে এক অস্বস্তিতেই ফেলতে চাইল যে চিতাটা হয়তো আমার উপস্থিতি টের পেয়ে ইচ্ছাকৃতভাবে নিস্তব্ধতা অবলম্বন করেছে। কয়েকটা মুহূর্ত অপেক্ষা করতে চেয়ে যেদিক থেকে শব্দটা আসছিল সেদিকে কান পেতে শুনতে চাইছিলাম। অন্ধকারে আমার ধারণা হলো চিতাটা 50 থেকে 100 গজের মধ্যেই থাকতে পারে। সেই কারণেই অতি নিঃশব্দে পা ফেলে সতর্কতার সঙ্গে অগ্রসর হতে চাইলাম। চিতাটা যদি মড়িকে কোনো ঝোপের আড়ালে টেনে নিয়ে গিয়ে থাকে তাহলে আমার পক্ষে গুলি করার আশা দুরাশা মাত্র। অন্যদিকে সমস্ত সুবিধাই চিতার পক্ষে। তাকে শুধুমাত্র আহত করলে সে যদি পাল্টা আক্রমণ করে বসে, অবস্থাটা আমার পক্ষে নিরানন্দেরই হবে। ওই মুহূর্তে নিজেকে এই বলে সান্ত্বনা জানালাম যে এই চিতাবাঘটা আগে কোনো মানুষকেই আক্রমণ করেনি। তাই আমার টর্চ চালালে ও ভয় পেয়ে আমাকে আক্রমণে বিরতই থাকবে। পরের ওই কেটে চলা মুহূর্তগুলো বর্ণনা করা সত্যিই দুরূহ কাজ। এছাড়াও কঠিন আমি যা করে চলেছিলাম তার বর্ণনা দেওয়া। আমার মন আর চেতনা এমনই টান টান হয়েছিল যাতে ঝোপঝাড় গাছপালার সমস্ত বাধাই আমি অবলীলাক্রমে এড়িয়ে যেতে চাইলাম। এটাও আমি জানতাম যতক্ষণ চিতাটার খাওয়ার শব্দ শুনতে থাকবো আমি হয়তো নিশ্চিত থাকতে পারি সে নিজের কাজেই ব্যস্ত আর আমার এগিয়ে আসা সম্পর্কে অবহিত নয়। যে মুহূর্তে ওই শব্দ আর শুনতে পাবো না তখনই বুঝে নিতে হবে সে আমার উপস্থিতি টের পেয়ে গেছে। শব্দটা তখনও শুনতে পাচ্ছিলাম। নিঃশব্দে সতর্ক ভঙ্গিতেই প্রতি পদক্ষেপ ফেলে এগিয়ে চলেছিলাম। কোনো শুকনো পাতায় আমার পা পড়ার সঙ্গে সঙ্গে আরো সতর্ক হয়ে উঠছিলাম। সারাক্ষণ সামনে বিস্তৃত অন্ধকারের মধ্য দিয়ে তাকিয়ে কান খাড়া করে শব্দটা শুনতে চেয়ে অগ্রসর হতে লাগলাম। আচমকাই এবার শব্দ বন্ধ হয়ে গেল, আর গভীর বিচিত্র এক নৈশব্দ আমাকে ঘিরে ধরল। চিতাটা কি খাওয়া বন্ধ করেছে? সব শেষ করে সে কি চলে গেছে, নাকি সবে মাত্র খেতে শুরু করেছে, নাকি সে আমার নিঃশব্দ এই পদসঞ্চার টের পেয়ে আক্রমণে তৈরি? বিকল্পগুলো আমার মনে জেগে উঠতেই আমিও থমকে দাঁড়িয়ে পড়লাম। স্থির নির্বাক হয়ে
কিছুক্ষণ আমি দাঁড়িয়ে রইলাম। কতক্ষণ আমার কোনোই ধারণা নেই, তবে মনে পড়ছে আমি চিন্তা করছিলাম যে আমার কি করা উচিত। চিতাটা যেহেতু খাওয়া বন্ধ করেছে, সেক্ষেত্রে এগিয়ে গেলে নিশ্চিতভাবেই তাকে আমার উপস্থিতি টের পাইয়ে দেওয়া হবে। অবশ্য সে ইতিমধ্যে সেটা টের পেয়ে না থাকলে তবেই। যতই সতর্কতা অবলম্বন করি না কেন, কোনো মানুষের পক্ষেই এই অন্ধকারে চিতার মতো কোনো শ্রবণ শক্তি সম্পন্ন প্রাণীকে এড়িয়ে চলা সম্ভব নয়। অপরদিকে আমি যদি নিঃশব্দে অপেক্ষা করতে পারি, তাহলে চিতাটা এগিয়ে আসতে চাইলে টের পেতে পারি। যদিও চিতাবাঘ অতি নিঃশব্দ পদসঞ্চারী। দুটি কর্তব্যের মধ্যে আমি পরেরটাতেই নির্ভর করতে চাইলাম। পরবর্তী ঘটনা প্রবাহতেই প্রতীয়মান হবে এটা করেছিলাম বলেই আমি ভাগ্যবান। কয়েক মুহূর্ত পরে আমার কানে এলো অতি ক্ষীণ কিছু মর্মরধ্বনি। আচমকা তা বন্ধ হয়ে আবার জেগে উঠল। আমার সামনে অন্ধকার কিছুটা গতিশীল। সেটা গতিশীল কিছু, যা কিছুই হওয়া সম্ভব। শব্দটা প্রবাহমান বলেই মনে হলো, যেমন ঝোপের মধ্য দিয়ে চলা কোনো সাপের এগিয়ে চলা শব্দ। কোনো চিতার পক্ষে পেটে ভর রেখে আমার দিকে অগ্রসর হলেও ওই শব্দ হতে পারে। আপনাদের বলতে পারি চিন্তাটা বেশ ভীতিকরই হয়ে উঠেছিল। একটা ব্যাপার নিশ্চিত, শব্দটা কোনো ইঁদুর বা ব্যাঙ জাতীয় কোনো ছোট প্রাণী বা রাত্রিচর পাখির করা নয়। সেটা হলে শব্দটা থেমে থেমেই হতে চাইত। এক্ষেত্রে এই শব্দটা এক নাগাড়েই হয়ে চলেছিল, যেন নিঃশব্দে কিছু এগিয়ে আসতে চাইছে। এটার কোনো সন্দেহ ছিল না শব্দটা হয় কোনো সাপ বা চিতার কাছ থেকেই আসছে। আমি আপনাদের কাছে আমার ওই মুহূর্তের মনের চিন্তাধারাই বর্ণনা করতে চেয়েছি। বাস্তবে সেটা আমার মনে এত দ্রুত জেগে উঠেছিল যে ওই ভীতিকর নিঃশব্দ গুঁড়ি মারার শব্দ শোনার সঙ্গে সঙ্গেই মনস্থির করে ফেলেছিলাম। আর কয়েক সেকেন্ড পরে আমি মনস্থির করে নিলাম যে চিতাটা নিশ্চিতভাবেই আমার দিকে গুঁড়ি মেরে এগিয়ে আসছে। তবু যতক্ষণ পর্যন্ত শব্দ শুনতে পাবো, ততক্ষণ ওর আক্রমণের হাত থেকে আমি নিরাপদ। তারপরেই হঠাৎ সেই শব্দ বন্ধ হয়ে গেল। পরক্ষণেই আমার কানে এলো সেই পরিচিত হিসির শব্দ। কোনো গোখরো সাপ ক্রোধে যখন বাতাস বার করতে চায়, সেই রকম। চিতাটা গর্জন করার উপক্রম করছে। একটু পরেই সে গর্জন করবে, আর পরক্ষণেই সে ঝাঁপিয়ে পড়তে চাইবে আমার ওপর। এই ধরনের শব্দ আমি আগে বহুবারই শুনেছি, তাই জানতাম আমার করণীয় কি। দ্রুত কাঁধের উপর রাইফেল তুলে টর্চের সুইচটা টিপে দিলাম। দুটো হিংস্রতা মাখানো লালচে সাদা চোখ আমার দিকেই ফেরানো। কিন্তু যতক্ষণ আমার মনে এলো না আমি একটা কালো চিতারই মোকাবিলা করছি, ততক্ষণ অন্ধকারে কোনো দেহের চিহ্নই আমার চোখে পড়ল না। কালো চিতা রাতের বুকে সম্পূর্ণ অদৃশ্যই থাকলো। হয়তো ওটার প্রথমে আমার দিকে এগিয়ে আসার কোনো হিংস্র ইচ্ছা ছিল না। হয়তো সে শুধু জানতেই আগ্রহী ছিল তার খাদ্যের কাছাকাছি কি চলাফেরা করতে চাইছে। কিন্তু এর উৎপত্তির সঙ্গে ঘৃণ্য মানুষের যোগাযোগ আবিষ্কার করার পর কালো চিতাটি প্রকৃতই আক্রমণোন্মুখ। ওর চোখের দৃষ্টি আমার টর্চের শিখাতেও কাঁপল না। সঠিক নিশানা করার মতো যথেষ্টই সময় আমি পেয়েছিলাম। এরপরেই গুলি ছুঁড়লাম। যেরকম আশা করেছিলাম সেইভাবে লুটিয়ে না পড়ে বা মৃত্যু যন্ত্রণায় ছটফট না করে চিতাটা কয়েকটা চাপা গর্জন করেই লাফ দিয়ে পালিয়ে গেল। ভাবলাম, তাহলে আমি কি সম্পূর্ণ বিফল হয়েছি, বা জানোয়ারটিকে শুধু আহত করেছি? আমি নিশ্চিত হলাম লক্ষ্যভেদে বিফল হইনি। তবে এই প্রশ্নের পরিষ্কার মীমাংসা সম্ভব একমাত্র দিনের আলোয়। তাই ঘুরে দাঁড়ালাম। এক্ষেত্রে অবশ্য আমার টর্চ জ্বালাতে কোনো বাধা ছিল না। টর্চের সাহায্যে তাই যে পথে এসেছিলাম মোটামুটি সেদিক বানিয়ে চলতে শুরু করলাম। আমি ভুল করেছিলাম। প্রায় আধ ঘন্টা ধরে চেষ্টা করেও যে নদীপথ অনুসরণ করে আমি এসেছিলাম সেটা খুঁজে পেলাম না। আকাশের দিকে তাকালাম। আকাশ তখনও মেঘাচ্ছন্ন, তাই একটা তারাও চোখে পড়ল না যার সাহায্যে দিক ঠিক করে শিবানীপল্লীতে ফিরতে পারি। তখনই মনে পড়ল এখানে জমি পশ্চিম দিকেই ঢালু হয়ে নেমেছে। অতএব পাহাড়ি খাড়াইতে উঠলে মোটামুটি আমার অবস্থান নির্ণয় করতে পারবো। তাই খাড়াই বেয়ে উঠতে শুরু করলাম। কিন্তু আমি শিবানীপল্লী বা তার কাছাকাছি কোথাও পৌঁছতে সক্ষম হলাম না। অল্প কথায় আমি যখন পৌঁছালাম তখন রাত 11:30। তবে সেটা শিবানীপল্লী নয়, বরং আরো অর্ধেক পথ তফাতে শালিভরং গ্রামে। সেখানে পৌঁছতেই বুঝে নিলাম কোথায় পৌঁছেছি। তাই আধ ঘন্টার মধ্যেই গ্রামে পৌঁছে গেলাম। রঙ্গস্বামীকে জাগিয়ে তুলে কি ঘটেছে জানিয়ে দিলাম। রাতের মতো শয্যার আশ্রয় নেওয়া ছাড়া আমার করণীয় কিছুই ছিল না। আপনাদের আগেই জানিয়েছি শিবানীপল্লী নেহাতি ছোট এক গ্রাম। বড়জোর 8 ডজন কুটিরই এখানে আছে।
রঙ্গস্বামী নিজে বহু বিবাহকারী ব্যক্তি, তার কুটির স্ত্রীলোক আর শিশুতে পরিপূর্ণ থাকায় সে আমাকে তার কুটিরে আমন্ত্রণ জানাবে আশা করিনি। তাই রাস্তার পাশে এক খড়ের গাদায় আশ্রয় নিয়ে ভিজে স্যাঁতস্যাঁতে খড় শরীর গরম রাখার জন্য দেহের উপর ভিজিয়ে নিলাম। আপনি যদি কখনো দক্ষিণ ভারতের অরণ্য অঞ্চলের ঘাসের কীটের হাতে জীবন্ত অবস্থায় ভক্ষ হতে চান, তাহলে এই অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। এজন্য আপনাকে শিবানীপল্লীতে এক রাত খড়ের শয্যায় কাটাতে অনুরোধ করছি। ঘাসের ওই কীট আকারে আলপিনের মাথার চেয়ে বড় নয়। এগুলো আপনার রক্তপান করার পর আকারে বেড়ে ওঠে, কিন্তু এই কীট অতি অকৃতজ্ঞ। এগুলো যে শুধু রক্তই পান করে তাই নয়, বরং দ্রুত আপনার ত্বকে একটা ছিদ্রও সৃষ্টি করে তোলে। সেই ছিদ্র ক্রমশ আকারে বেড়ে উঠতে থাকে। এই ছিদ্র আবার আক্রান্ত স্থান চুলকানোর ফলে আনুপাতিক হারে বেড়ে উঠে বিশ্রী ঘায়ের সৃষ্টি করে। এছাড়া যদি অনেক কীট একসঙ্গে আপনাকে আক্রমণ করে, তাহলে প্রচন্ড জ্বরের সম্ভাবনাও থাকে। ওই রাতে আমি প্রায় নিদ্রাহীন অবস্থাতেই কাটিয়ে দিলাম। শুধু মাঝে মাঝে সারা শরীরে হাত বোলানো ছাড়া আমার আর কিছুই করণীয় ছিল না। সকালে আমাকে দেখা গেল অত্যন্ত ক্লান্ত আর বিরক্ত একজন মানুষ হিসেবে, যে সারা রাত শুধু অদৃশ্য শত্রুর মোকাবিলা করেছে। প্রথম যে কাজের প্রয়োজন ছিল তা হলো মনের শক্তি ফিরিয়ে আনার জন্য গরম চা তৈরি। একথা মনে করেই রঙ্গস্বামীর কুটির হাজির হয়ে দরজা সম্পূর্ণ বন্ধ সেটা লক্ষ্য করলাম। বুঝতে অসুবিধা হলো না, বাড়ির অধিবাসীরা দেরিতে ওঠাই মনস্থ করেছিল। এ আমার পরিকল্পনার পরিপন্থী হয় সজোরে কাঠের দরজায় ধাক্কা মারলাম। শেষ পর্যন্ত কাঠের পাল্লা দুটি খুলে যেতেই অবিন্যস্ত চুল নিয়ে নিদ্রালু রঙ্গস্বামীর আবির্ভাব ঘটল। আমি ওকে একটু আগুন জ্বালাতে বললাম। ও এই উদ্দেশ্যে পথের অন্য পাশে 3টি পাথর ত্রিভুজের মতো সাজিয়ে কিছু কাঠি আর খড় জোগাড় করে আগুন জ্বালালো। আমি কোনো পাত্র না আনায় ওর কাছ থেকেই সেটা ধার হিসেবে নিলাম। রঙ্গস্বামী যদিও জানালো পাত্রটা সম্পূর্ণ পরিষ্কার, আমি সে কথায় তেমন আস্থা রাখতে পারিনি। যাই হোক, শেষ পর্যন্ত জল গরম হলো, আর আমিও সেই ফুটন্ত জলে কিছু চায়ের পাতা ছেড়ে দিয়ে নাড়তে শুরু করলাম। ইতিমধ্যে বাড়ির সকলেই জেগে উঠে আগ্রহের সঙ্গে আমাকে লক্ষ্য করে চলেছিল। তাদের কেউ কেউ একটু দুধ আর জাগেরি বা বাদামি চিনিও দিতে চাইল। আমি অত্যন্ত কৃতজ্ঞ হয়ে উঠলাম, কারণ সঙ্গে চিনি আনেনি। সবকিছু মিশিয়ে ফুটিয়ে নেওয়ার পর বিশ্বাস করুন, জিনিসটা চায়ের মতোই মনে হতে চাইছিল। প্রাতরাশের মধ্যে ছিল কেনা কিছু ডিম জলে যা সেদ্ধ করে নিয়েছিলাম। প্রায় 7টার কাছাকাছি আমি আমার নিজের আর ঘটনা সম্পর্কে আবার আগ্রহী হয়ে গতরাতের সেই ভয়ানক অভিজ্ঞতা আর পোকার কামড় ভুলে গিয়ে চিতাটার কথাই ভাবতে চাইলাম। আমার নিশ্চিত বিশ্বাস জন্মালো জানোয়ারটাকে আমার গুলি একেবারে আঘাত না করে পারেনি। এই কারণেই আমি রঙ্গস্বামীকে ডেকে আমার গতরাতের পথপ্রদর্শক সেই পশুপালক বা তার অন্য সঙ্গীদের ডেকে একপাল মোষ সংগ্রহ করে তাদের ওই ঝোপের মধ্যে প্রবেশ করানোর কথা বললাম। ওখানে উপস্থিত সকলেই এক বাক্যে জানালো শিবানীপল্লীতে কোনো মোষ নেই, আর কেউ ওই চিতাবাঘের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের মধ্যে দিয়ে তাদের পশুর পালকে আহত হতে দিতে রাজি নয়। ঠিক তখনই আমার গতদিনের সঙ্গী হারিয়ে যাওয়া পশুপালক এসে হাজির হল। সে জানালো শালিহরমে তার একজন বন্ধু আছে যার একটা গাদা বন্দুক আছে। ও সেই বন্দুকটাই ধার করে আমাকে সাহায্য করতে চেয়েছিল। এই উদ্দেশ্যে সে সকালেই শালিহরম রওনা হয়েছিল। দুর্ভাগ্যবশত বন্ধুটি বাড়িতে না থাকায় সে খালি হাতেই ফিরে এসেছে। আমি তাকে আমার সাহায্যের জন্য চেষ্টা করে ধন্যবাদ জানাতে চাইলাম, কিন্তু মনে মনে নিজেকেই ধন্যবাদ জানালাম এই কারণে যে ওই গাদা বন্দুকটা সে সংগ্রহ করে আনতে ব্যর্থ। একজন অনভিজ্ঞ মানুষের হাতে বন্দুক ভয়ঙ্কর কিছু অস্ত্র হয়ে উঠতে পারে। তাই স্বীকার করতে দ্বিধা নেই যে লোকটির সঙ্গে থাকলে আমি অত্যন্ত অস্বস্তি বোধ করে চলতাম, বিশেষত বন্দুকটার নল যেহেতু আমার পিছনেই থাকতো। কোনো মোষ সংগ্রহে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত আমি শিবানীপল্লী গ্রামের যত কুকুর ছিল তাদেরই সাহায্য গ্রহণ করতে চাইলাম। কিছু কথাবার্তার পর শেষ পর্যন্ত একটা কুকুর এনে হাজির করা হলো। কৃষ আকৃতির এক কুকুরি, যার কান দুটো গোড়া থেকেই একদম কাটা। কুকুরিটির রং আগাগোড়া বাদামি, সঙ্গে বিরাট একটি লেজ। এদের বলা হয় পারিয়া কুকুর। কুকুরের কান বাচ্চা অবস্থায় পোকা জন্মানোর জন্য ছেটে দেওয়া হয়। এখানকার গ্রাম্য মানুষের বক্তব্য এক্ষেত্রে সরল, কারণ কুকুরটির কান দুটো থেকে মাঝে মাঝেই পোকা বের করে দেওয়ার চেয়ে বাচ্চা অবস্থাতেই কেটে দেওয়াতেই সময় কম লাগে। এক বিচিত্র সমাপতনের ফলে কুকুরটির নাম ছিল কুশ। এতে আমার মনে পড়ে গেল সেই কুশ কারিয়া নামে আমার বন্ধু, সেই জঙ্গলের দিনগুলির পূজারী বায়রার কুকুরের কথা। আমি অবশ্যই জানি না এই নাম সালেম জেলার অরণ্য এলাকার মানুষদের কাছে খুবই প্রিয় কিনা, বা শুধু নামটির স্বাভাবিক শব্দের মধ্য দিয়ে দৃষ্টি আকর্ষণের সুবিধা হয় বলেই ব্যক্তিগতভাবে আমি শেষেরটি মনে করি। যাই হোক, আমার জানা ছিল না যে এই কুকুরটিও তার সমনামী বায়রার কুকুরের মতো একই রকম অকালপক্ষ আচরণ করতে চাইবে।
শেষ পর্যন্ত রঙ্গস্বামী, পশুপালক, কুশ আর তার মালিক এই সকলের সঙ্গে আমরা চিতাটার কি ঘটেছে জানার জন্য রওনা হলাম। আমরা গতকাল আমার সঙ্গীরা যে পর্যন্ত গিয়েছিল সেখানে পৌঁছলাম। তারপর নদী খাতের যে পথ ধরে আমি একা অগ্রসর হয়েছিলাম আর নদীর তীর বরাবর যেখানে উঠেছিলাম সেই দিকে এগিয়ে চলার ব্যবস্থা করলাম। এবার আমি রাইফেল তৈরি রেখে পথ দেখিয়ে অগ্রসর হলাম। কুশ রইল আমার আর ওর মালিকের মাঝখানে। এরপর ছিল রঙ্গস্বামী আর পশুপালক লোকটি। আমি গত রাতে আগেই আবিষ্কার করেছিলাম যে নিচের ঝোপ অত্যন্ত ঘন। অতএব ঠিক কোন পথে আমি অগ্রসর হয়েছিলাম মাত্র 12 ঘন্টা আগে কোনো গাছ বা অন্য কিছু দেখে সেই জায়গা ঠিক ঠিক অবস্থান নির্ণয় করতে পারলাম না। একমাত্র কিছুটা আন্দাজে নির্ভর করে এগিয়ে চলতে হলো। পশুপালক অবস্থা জানতো মরি কোথায় আছে, কিন্তু আমি সোজাসুজি সেখানে যেতে ইচ্ছুক নই। আমার ইচ্ছা ছিল সম্ভব হলে চিতাটাকে যেখানে গুলি করেছিলাম সেইখানে উপস্থিত হওয়া। আমি সফল হলাম না। যারা জঙ্গলে এসেছেন তারা জানেন যে রাত্রের অন্ধকারে দেখা কোনো ঝোপ, গাছ বা কিছু দিনের আলোয় কত আলাদা আকারের বলেই মনে হতে চায়। অন্ধকার জঙ্গলের মধ্যে বস্তুর আকার ঢের বর্ধিত হয়ে তাদের আকৃতিকে বৈচিত্র্য দান করে সঠিক অবস্থানের কাজেও ভুল ধারণা সৃষ্টি করে। যা খুঁজতে চাইছিলাম সেটা করার জন্য পশুপালককে মৃত গরুটা বের করতে বললাম। সেটা সে সহজেই পেয়ে গেল। প্রসঙ্গত বলি, গরুটা অর্ধভুক্ত। অবশ্য এটা জানা নেহাতি অসম্ভব চিতাবাঘটাকে আমি গুলি করার আগেই সে আহার সমাধা করেছিল কিনা, বা আমার গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরে সে মরির কাছে আর এসেছিল কিনা। চিতাবাঘ বহু ক্ষেত্রেই লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর মরির কাছে এসে হাজির হয়। অবশ্য আমার অভিজ্ঞতায় এরকম ঘটনা প্রায়শই ঘটে না। মরির কাছে পৌঁছানোর পর আমি স্মরণ করার চেষ্টা করলাম কোন দিক থেকে আমি এসেছিলাম, যাতে আমার পদচিহ্ন ধরে কোন জায়গা থেকে গুলি করেছিলাম সেটা আবিষ্কার করতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার জানার উপায় ছিল না চিতাটা কতখানি এগিয়েছিল, শুধু আমার নিজের বিবেচনার উপর নির্ভর করা ছাড়া। জঙ্গলে কোনো শব্দ, বিশেষত রাতে কোনো ঝোপের মধ্যে থাকলে তার দূরত্ব খুবই গোলমেলে হয়ে উঠতে পারে। আমি মনে করলাম মৃত গরুর দেহ থেকে আমি 15 থেকে 50 গজের যে কোনো দূরত্বেই থাকতে পারতাম। এরকম কোনো ধারণা ঠিক করার পরেই আমি 15 গজের মতো এগিয়ে গিয়ে একজনকে ছোট একটা গাছের ডাল নিচু করে চিহ্ন দিতে বললাম। এরপর আরো 35 গজ এগিয়ে গিয়ে সেইভাবেই জায়গাটা চিহ্নিত করলাম। আমার মনে হলো আহারের রত চিতাটার থেকে এরকম কোনো দূরত্বেই আমি ছিলাম, ওই দুটো চিহ্নের মাঝামাঝি কোনো জায়গায়। আমি জানতাম চিতাটাকে আমি গুলিবিদ্ধ করতে পেরেছিলাম কিনা তার চিহ্ন আবিষ্কারে সমর্থ হব। সেটা না পেলে ধরে নিতেই হবে যে আমি লক্ষ্যভ্রষ্ট হয়েছিলাম। ইতিমধ্যে আমি নিশ্চিত ছিলাম যে চিতাটা আহত হয়ে থাকলে সেই কাছাকাছি কোথাও লুকিয়ে নেই, কারণ তাহলে আমাদের কথাবার্তার সঙ্গে এগিয়ে আসতে দেখে সে অবশ্যই কোনোভাবে তার উপস্থিতি প্রকাশ করে দিত। সেটা হতো চাপা গর্জন বা আচমকা ঝাঁপিয়ে পড়ার মধ্য দিয়ে। এ ধরনের কোনো কিছু না ঘটায় ধারণা করে নিলাম সে আহত হয়ে থাকলেও সে আঘাত তেমন গুরুতর নয় যাতে তার দূরে চলে যেতে বাধা হতে পারে। আমি আমার 3 জন সঙ্গীকে বৃত্তাকারে দাঁড়িয়ে সতর্কভাবে কোনো রক্তের চিহ্ন খুঁজতে অনুরোধ করলাম। অল্প একটু পরেই কুশ তার কোনো কিছুর ঘ্রাণ নিয়ে প্রভুর দৃষ্টি আকর্ষণ করলো। সে যেন বলতে চাইছিল আমরা যা খুঁজছি সেটাই আবিষ্কার করেছে। ওর চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে দেখতে পেলাম লেতু ঘাসের বুকে দীর্ঘাকৃতি কিছু শুকনো রক্তের দাগ। আমার মানসিক শক্তি উজ্জীবিত হয়ে উঠল। এখানেই প্রমাণ রয়েছে আমি লক্ষ্যভ্রষ্ট হইনি। রক্তের চিহ্নের উচ্চতা দেখে বুঝতে পারা চলে আমার গুলি শিকারের ঊর্ধ্বাঙ্গের কোথাও বিদ্ধ হয়েছিল। আমার মনে পড়েছিল টর্চের আলোয় চিতাটা 2 চোখ লক্ষ্য করে গুলি চালিয়েছিলাম। সে দাঁড়িয়ে থাকলে গুলি তার মাথায় স্পর্শ করেছে, সে গুঁড়ি মেরে পিছনের পায়ে ভর দিয়ে থাকলে গুলি তার পিছনে লেগে থাকাও সম্ভব। এখানেই কুশ তার যোগ্যতা প্রমাণ করলো। সে সম্পূর্ণ অশিক্ষিত কুকুর, তবু সহজাত বুদ্ধিতেই বুঝে নিল তার কাছে আমরা কি চাই। কিছুক্ষণ চারদিকে উন্মত্তের মতো ঘ্রাণ নেওয়ার পর সে সামনে এগিয়ে চলল। আমরা অনুসরণ করতে গিয়ে গাছের পাতা আর ঘাসের বুকে আরো রক্তের দাগ লক্ষ্য করলাম যেখান দিয়ে চিতাটা এগিয়ে চলেছিল, কিন্তু ঝোপঝাড়ের মধ্যে মাটির বুকেও রক্তের ফোঁটা চোখে পড়ছিল। এটি খুবই উৎসাহব্যঞ্জক, কারণ এতেই প্রমাণ পাওয়া যাচ্ছিল জানোয়ারটার খুবই রক্তপাত ঘটে চলেছিল, ক্ষতস্থান সম্ভবত ছোট নয়। রক্ত প্রায় ক্ষেত্রেই শুষ্ক, কোথাও হয়তো সামান্য আর্দ্র, তবে কোথাও তেমন ঘন নয় যাতে অনুমান করা চলে গুলি বিশেষ কোনো অঙ্গে যেমন ফুসফুস ভেদ করতে পেরেছে। কোষ দ্রুত পশ্চিমে ছুটে চলেছিল। এতেই বোঝা গেল সে কোন চিহ্ন অনুসরণ করে চলেছে, আর সে শেষ পর্যন্ত আমাদের জমি যেখানে খাড়াভাবে ঢালুতে নামতে শুরু করেছে সেইখানে সেই নদীর খাতে পৌঁছে দেবে। এখানেই নদীতে অন্য একটি নদী এসে মিলেছে। এই নদীটি মিলনের আগে আনেকাল ভাঙ্কা নামে পরিচিত। 2 মিলিত নদীর নাম হয় ডোড্ডা হাল্লা, কানাডীয় ভাষায়, যার অর্থ বিরাট গিরিবর্ত।
এই ধরনের নামের কারণ এর মধ্য দিয়ে বহু ছোট গিরিখাত আর আঁকাবাঁকা অংশ বেহড় পার হয়ে আঞ্চেকটি গ্রামের পাশ দিয়ে চলে গেছে। সেখানে নদী তার গতি আচমকাই বদল করে দক্ষিণে বাঁক নিয়েছে, তারপর গুন্ডালাম অতিক্রম করে শেষ অবধি কাবেরী নদীতে মিশেছে। এই নদীটি ডোড্ডাহাল্লা একদা সেই মানুষ খেকো বাঘ জওলাগিরির নরখাদকের আবাস ছিল, তবে সে অন্য কাহিনী। আমি এর প্রতিটি অংশই খুঁটিয়ে দেখেছি। যেখানে এটা কাবেরী নদীতে মিশেছে, আমি এর নামকরণ করেছি রহস্যময় নদী। অংশত এই কারণে যে এই নদীর বহু মাইল পর্যন্ত বেশ কম লোকই এসেছে। এর কারণ নদীকাত বহু দূর পর্যন্ত অতি বন্ধুর আর নির্জন, মানুষের কোলাহল আর এলাকার বাইরেই। এছাড়াও আরেকটি কারণ, নদী তীরে ভৌগোলিক আকর্ষণের বহু চিহ্ন আমি আবিষ্কার করেছি। আমি সেগুলো এখানে আলোচনা করতে চাই না, কারণ এর পরেই আসবে সেই অতি অশুভ ছায়া। সালেম জেলার এই অতি নির্জনতা ঘেরা অঞ্চলের পবিত্রতা মানুষের আনাগোনায় নষ্ট হয়ে যাবে। এবার সেদিন সকালের ঘটনায় ফিরে আসা যাক। নিচের ঝোপগুলো অতি ঘনই ছিল, কিন্তু কুশের নির্ভুল সহজাত ক্ষমতার জন্য কোনো বাধাই সে মানল না। আসলে তাকে নিয়ন্ত্রণ করাই কঠিন হয়ে পড়েছিল। ওর বাদামি দীর্ঘদেহ অনবরত ঝোপের মধ্যে ঢুকে বারবার বেরিয়ে আসছিল। ঝোপগুলো অসংখ্য কাঁটায় পরিপূর্ণ থাকায় আমাদের প্রত্যেকেরই হাত পা ক্ষতবিক্ষত হয়ে উঠল। মূর্খের মতোই কুশের গতিবেগের সঙ্গে তাল রাখতে চেষ্টা করি। এ কাজে আমরা ঝোপের মধ্যে হয়তো অপেক্ষারত চিতাটার আচমকা আক্রমণে ঝুঁকিয়ে নিতে বাধ্য হচ্ছিলাম। মাঝে মধ্যে কাঁটা ঝোপের জন্য আমাদের গতি ব্যাহত হচ্ছিল, ফলে কুশ অনেকটাই এগিয়ে যাচ্ছিল, ফলে তাকে বারবার শীষ দিয়ে ডেকে আনতেও হচ্ছিল। আমাদের কাছে কোনো তড়ি ছিল না, এজন্য পশুপালকের পাগড়িটি চেয়ে নিয়ে তার এক প্রান্ত কুশের গলায় বেঁধে দেওয়া হলো, আর অন্য প্রান্ত তার প্রভুর হাতে রইল। কিন্তু পাগড়িটা খুবই ছোট হয় পশুপালককে ঝুঁকে পড়ে চলতে হচ্ছিল। কুশও অতি উৎসাহে ছটফট করছিল। এইভাবেই এগিয়ে আমরা শেষ পর্যন্ত অদিত্যকা, যেখানে ঢালু হয়ে আনেকাল ভাঙ্কা নদীর সাথে মিশেছে, সেইখানে পৌঁছে গেলাম। চোখে পড়ল জ্বলন্ত সূর্যের কিরণধারা জলের বুকে চিকমিক করে চলেছে। নদীটাতে বছরের এই সময়ে প্রায় 3/4 শুকনো থাকে। কিছুক্ষণ পরেই আমরা প্রথম প্রমাণ পেলাম যে চিতাটার আঘাত কাজ করে চলেছে। এক বাবুল গাছের গোড়াতে সে বসেছিল, আর এমনকি যন্ত্রণাতেও গড়াগড়ি দিয়েছিল, কারণ চারদিকেই বেশ রক্তের চিহ্ন চড়ানো। কুশ এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করে অদ্ভুতভাবে ওই রক্ত চেটে নিল। গ্রাম্য কুকুররা সাধারণত চিতাবাঘ সম্পর্কেই ভীত হয়, কিন্তু কুশ এক্ষেত্রে অস্বাভাবিকের পর্যায়েই পড়ে। গ্রামবাসীরা স্বভাবতই কোনো চিতা বা বাঘের অনুসন্ধানে কুকুরের কাজে লাগানোর চেষ্টাকে নিষ্ঠুরতা বলেই মনে করে, যদিও বাচ্চা অবস্থায় তাদের কান কেটে ফেলতে তাদের আপত্তি থাকে না। তবে যাই হোক, এক্ষেত্রে কুশ না থাকলে আমাদের পক্ষে চিতাবাঘের হদিশ সংগ্রহ নিতান্তই অসম্ভব ছিল। আমরা সেই ঢাল বেয়ে নামতেই এবার গাছপালা ক্রমশ অদৃশ্য হয়ে শুধু পাথর আর নুড়ি বেছানো এলাকা চোখে পড়ল। চারপাশে শুধু পাথুরে টিলা আর লেচু ঘাসের ছড়াছড়ি। এখানেই গাছপালা বিরল হয়ে আসায় অনুসরণ সহজ হয়ে উঠছিল। পথের নানা অংশে শুকনো রক্তের ফোঁটাও দৃষ্টিগোচর হচ্ছিল। যে দূরত্ব আমরা অতিক্রম করেছি আর যে পরিমাণ রক্ত জানোয়ারটার শরীর থেকে বেরিয়েছে, সেটুকু বিবেচনা করেই বুঝতে পারলাম জানোয়ারটা যা ভেবেছিলাম তার চেয়েও ঢের বেশি আহত। ক্ষত খুবই গভীর, গুলি সম্ভবত কোনো শিরা ভেদ করছিল। ক্ষত কোনো মাংসল অংশে হলে রক্তপাত কমে শুকিয়ে আসার সম্ভাবনা ছিল। আমরা নদীটার অপরিসর খাদে পৌঁছালাম। সামান্য জলের ধারাই সেখানে ছিল। চিতাটা এখানে জলপান করার জন্য গুঁড়ি মেরে বসেছিল। পাথরের গায়ে ফুটে উঠেছিল পরিষ্কার থাবার দাগ আর রক্তের ফোঁটা। থাবার দাগ এ কথাই প্রমাণ করলো ওটা কোনো মধ্যবয়স্ক পুরুষ চিতা। রক্তের দাগ ওপারের পাথরের বুকেও জেগেছিল। নদী পার হওয়ার পর চিতাটা গতিপথ বদল করে জলের ধার ঘেঁষে এগিয়ে চলে 200 গজের পর বাঁ দিকে ঘুরে খাড়া পথ বেয়ে উঠেছিল। এবার আবার আমাদের মোকাবিলা করতে হলো ঘন ঝোপ আর কাটা গাছের। চিতাটা ক্রমশই উপরে উঠেছিল। এবার কুশ ওর বিশেষ কর্মদক্ষতা দেখাতেই এগিয়ে গেল। শেষ পর্যন্ত আমরা সেই পথের উপর পৌঁছলাম যে পথ ডেনকানিকোট্টা থেকে আঞ্চেট্টি পর্যন্ত চলে গেছে আর চলার পথে শেষোক্ত গ্রামটিকে আড়াআড়ি ভাগ করেছে। আমরা পথের উপরে ঠিক 9 নং মাইলস্টোনের উল্টো দিকে পৌঁছেছিলাম। প্রসঙ্গত বলছি, শিবানীপল্লীতে যাওয়ার সময় এখানেই আমার গাড়ি দাঁড় করিয়েছিলাম। রাতের দিকে ও সকালে এই পথে বহু বলদের গাড়ি চলাচল করায় কোনো গন্ধ আর অবশিষ্ট ছিল না। চোখে পড়ছিল কেবল শুকনো বাদামি ধুলো। তবে কুশের পক্ষে অন্য পাশে সেটা আবিষ্কারের অসুবিধা হলো না, আর আমরা ওকে অনুসরণ করে চললাম। ঘাস, বাঁশঝাড় আর কাঁটা গাছ ক্রমশই ঘন হয়ে ওঠায় আমাদের পোশাক কাঁটায় ছিন্ন ভিন্ন হয়ে চলল।
সামনে যেখানে চিতাবাঘটা ঝোপের মধ্যে ঢুকেছিল সেখানেও আমাদের ঢোকা প্রায় অসম্ভব হয়ে উঠল। এর ফলে আমাদের হামাগুড়ি দিয়েও চলতে হলো। এ অবস্থায় আমার রাইফেল একটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। সারা শরীরে কাঁটা বিদ্ধ হওয়ায় আমিও ক্ষেপে উঠলাম। আমার সঙ্গীদের অবস্থাও শোচনীয়, কারণ তাদের পোশাক আমার তুলনায় ঢের কম। তবে ওরা যে ভাষা ব্যবহার করতে চাইছিল কদর্যতায় তার তুলনা মেলে না। একমাত্র কুশই অবিচল অবস্থায় গন্ধ শুকে এগিয়ে চলেছিল। ইতিমধ্যে অনুমান করতে পেরেছিলাম চিতাটা আধ মাইল দূরে কুণ্ডকোট্টাই নামে এক গ্রামের কাছে বিরাট এক পাহাড়ের দিকেই চলে গেছে। ওই পাহাড়ে বহু ছোট বড় গুহা আছে বলেই আমার জানা ছিল। সবচেয়ে খারাপ যা তা হলো বড় বড় কয়েকটা গুহাকে বিরাট আকারের জঙ্গলের পাহাড়ি মৌমাছিরা তাদের মৌচাক গড়ে তোলার জন্য নিরাপদ আদর্শ স্থান বলেই মনে করে। এর আগে আঞ্চেরটি যাওয়ার মুখে অনেকবারই এগুলো লক্ষ্য করেছি। আমি বুঝলাম কালো চিতাটা শিকার করার সম্ভাবনা ক্রমশই বিলীন হয়ে আসছে। ওই গুহার কোনোটায় তাকে খুঁজে পাওয়ার চেষ্টা প্রবাদের সেই খড়ের গাদায় সূঁচ খুঁজে বের করার মতোই। এছাড়াও চিতাটাকে রক্ষা করবে এই মৌমাছিরাই। আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি, বিরক্ত করলে এই মৌমাছিরা সাংঘাতিক শক্ত হয়ে উঠতে পারবে। আমরা এগোতেই চোখের সামনে ফুটে উঠল সারি সারি কাঁটা গাছে ঢাকা গুহা। গুহার সামনে পাহাড়ি চাতাল বছরের পর বছর বৃষ্টিপাতের ফলে মসৃণ হয়ে উঠেছে। সেই ঘ্রাণ এবার সারিবদ্ধ পাথুরে অংশ পার হয়ে আমাদের ঠিক ওপরেই এক বিশাল গহ্বরের সামনে নিয়ে গিয়ে পৌঁছল। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে চোখে পড়ছিল অন্তত 8 ডজন কালো ঘন গুহার মুখে ঝুলে থাকা মৌচাক, যার প্রত্যেকটাই 1 গজ দীর্ঘ আর 2 ফিট চওড়া। ওগুলোর মধ্যে ছড়ানো ছিল পুরনো পরিত্যক্ত কিছু চাক। তারই মাঝখানে দেখা যাচ্ছে পাথরের মধ্যে জেগে থাকা বিবর্ণ হলুদ রঙের প্রায় 9 ইঞ্চি দীর্ঘ মোম। আমার ক্যানভাসের শোলে জুতো থাকায় পাথরের মুখে কিছুটা উঠতে সক্ষম হলাম। আমার সঙ্গীদের খালি পা থাকায় তাদের সুবিধা হলো আরো বেশি। আমাদের সামনে কুশও উঠে আসায় পাথরে তার নখের শব্দ জাগছিল। আমরা গুহার মুখে পৌঁছতেই কানে এলো চাপা অথচ ক্রমান্বয়ে হয়ে চলা একটা শব্দ। শব্দটা আসছিল আমাদের সামনে ঝুলে থাকা মৌচাকের মধ্যে লক্ষ লক্ষ মৌমাছির আনাগোনা খালি। আরো একটা ভনভন শব্দ আসছিল মৌমাছির টানা থেকে। বুনো ফুলের মধ্য থেকে মধু সংগ্রহ করে আনতে থাকায় ওগুলো ওরা মৌচাকে জমা করে রাখবে। ছোট ওই পতঙ্গগুলো আমাদের দিকে কোনো নজরই যেন দিতে চাইছিল না। ওরা নিজেদের কাজেই ব্যস্ত। কিন্তু এই শান্তির রাজত্ব কখনোই থাকবে না কোনো কারণে আমরা যদি ওদের শান্তি ভঙ্গ করি। মুহূর্তের মধ্যেই কালো লাভাস্রোতের মতো ওরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে ওদের কামড়ে আমাদের নির্ঘাত মৃত্যু ঘটাতে পারে। আমরা গুহার প্রবেশ মুখেই দাঁড়িয়ে পড়লাম। সেই অতি সূক্ষ্ম শুকনো রক্তের রেখা তখনও দৃষ্টিগোচর হয়ে চলেছিল। এতেই প্রমাণ হলো আহত চিতাবাঘটা গুহায় প্রবেশ করেছে। মুখের কাছে গুহাটি বেশ বড়ই, প্রায় 20 ফিট উঁচু আর 20 ফিট প্রশস্ত। গুহামুখের কিছুটা অংশ ছাড়া সবই অন্ধকারাচ্ছন্ন। আমি প্রায় 9টা বিশাল চাক গুনতে পারলাম, সবকটি গুহামুখে ঝুলন্ত অবস্থায়। গুহাটাকে স্যাঁতস্যাঁতে বলেও প্রমাণ মিলল না। এতেই বোঝা গেল যে গুহাটা মৌমাছি আর চিতাবাঘের যাতায়াতের স্থান, কারণ উভয়ই স্যাঁতস্যাঁতে স্থান বিশেষ পছন্দ করে না। আমি ফিসফিস করে আমার সঙ্গীদের বাইরে থেকে গুহামুখের পাশ দিয়ে ঢালু পথ বেয়ে উপরে উঠতে বললাম। তাদের সতর্ক করে দিলাম কোনোভাবেই যেন তারা নিচের দিকে না যায়, কারণ চিতাটা আক্রমণ করতে চাইলে ওই পথেই যাবে। ওরা অদৃশ্য হতেই কুশকে নিয়ে আমি গুহায় ঢুকলাম। ঠিক তখনই কুশ বুঝে নিল সামনে বিপদ আছে। এবারই ওর আগেকার সেই সাহস উবে যেতে ও আমার পায়ের কাছেই নিজেকে প্রায় গুটিয়ে নিতে চাইল। সেই অস্পষ্ট আলোয় যতটুকু লক্ষ্য করা চলে সেটা দেখেই আমি অগ্রসর হলাম। হয়তো 30 ফিটই হবে। এবার আমরা আচমকা থেমে পড়লাম। আমার শিকার এই গুহায় প্রবেশ করেছে কিনা না জেনে আর এগোতে পারবো না, কারণ গ্রাম থেকে আমার টর্চটাই আনিনি। এবার আমার সামনে ছিল দুটো পথ, হয় আহত জন্তুটাকে জাগানোর চেষ্টা করা বা শিবানী পল্লীতে টর্চের জন্য ফিরে যাওয়া। ইতিমধ্যে আমার সঙ্গীদের কোনো নিরাপদ উচ্চতায় আশ্রয় নিতে আদেশ করে তবে দ্বিতীয় পথটিকেই পরম নিরাপদ আর নিশ্চিত বলেই সম্ভবত গ্রহণ করতাম। কিন্তু বাস্তবিকই ওই দীর্ঘ পথ অতিক্রম করার পর আবার ফেরার জন্য নিতান্ত আলস্যই আমাকে পেয়ে বসলো। তাই ঠিক করলাম প্রথমটাই চেষ্টা করে দেখব। এবার তাই জোরে শীষ দিয়ে চিৎকার করে উঠলাম। কিছুই ঘটল না। আবার চিৎকার করলাম।
কুশ এতক্ষণ নিজেকে গুটিয়ে রাখলেও ঘেউ ঘেউ করে শুরু করল। তা সত্ত্বেও কিছুই ঘটল না। বিশাল গুহাটা মুখের কাছে ওর আয়তনের প্রায় অর্ধেকই ছিল। শুধু নৈশব্দ আমাদের ব্যঙ্গ করতে চাইল। গুহাটার গভীরতা কবরের মতোই নিঃশব্দ। আহত জন্তুটা কি তবে ভিতরেই মারা পড়েছে? এটা সম্ভব মনে হলো না, কারণ সে আনকেল ভাঙ্কা নদী পার হওয়ার পর দ্বিতীয়বার কোথাও বিশ্রাম নেয়নি। তবে কি আমরা পৌঁছানোর আগেই সে অন্য কোথাও চলে গেছে? এটা হওয়া সম্ভব, কিন্তু তার প্রমাণ নেই। কিছু একটা ছুঁড়ে মারবার উদ্দেশ্যে চারপাশে তাকালাম। সামনেই পড়েছিল একখণ্ড বড় আকারের পাথর। সেটা বেশ ভারী মনে হলো। আমি ন্যাটা, সাধারণত বাঁ হাতেই ছুঁড়তে অভ্যস্ত। অবশ্য গুলি ছোঁড়ার সময় ডান কাঁধে রেখেই ওটা করে থাকি। ইতিমধ্যেই আমার রাইফেল প্রস্তুত করে নিয়েছিলাম। ডান হাতে সেটা রেখে বাঁ হাতে যত জোরে সম্ভব পাথরটা গুহার মধ্যে নিক্ষেপ করলাম। গুহার অন্ধকারে সেটা অদৃশ্য হয়ে গেল। পাথরটা গুহার মেঝে সশব্দে ঠিকরে পড়ার শব্দ শুনতে পেলাম। পরক্ষণেই ভেসে এলো অতি পরিচিত সেই কাশির মতো গর্জন। চিতাবাঘটা ডিগবাজি খেয়ে অন্ধকারে আমার দিকেই ছুটে আসার সঙ্গে সঙ্গে চিতাটা কালো হওয়ায় ওই অস্পষ্টতায় আমার বন্দুকের 2 বা 3 গজের মধ্যে আসার আগে তাকে দেখতেই পাইনি। পরক্ষণেই আমি গুলি করতে ওর নিজের গতিবেগের ফলেই যেন সে আরো এগিয়ে এলো। আমি আবার গুলি ছুঁড়লাম। গুহার ঘেরা দেয়ালে দুটো গগনবিদারী শব্দ বিরাট একটা প্রতিধ্বনি তুলল। এবার যেন নরক ভেঙে পড়ল। মৌমাছিদের সেই শব্দ যা এতক্ষণ আমার অবচেতন মন আচ্ছন্ন করেছিল, সেটা এবার প্রবলতর হয়ে উঠল। গুহার মুখ থেকে যে দিনের আলো দেখা যাচ্ছিল, হঠাৎ যেন তা কোনো কালো পর্দার রূপ নেবার সঙ্গে সঙ্গে শব্দের মূর্ছনাও তাল মিলিয়ে জেগে উঠতে চাইল। সেই কালো পদার্থ আমার দিকেই তেড়ে এলো। এলাকার বাতাস তাদের নিয়েই ভরে গেল। আমি মৌমাছিদের রোষ জাগিয়ে তুলেছিলাম। চিতাবাঘের সমস্ত চিন্তা ভুলে আমার কি জ্যাকেটের কষাঘাত করে সেটা আমার উন্মুক্ত পিঠে আর মুখের উপর চাপিয়ে গুহার উদ্দেশ্যে প্রাণপণ ছুটতে শুরু করলাম। মৌমাছির ঝাঁক আমার উপর প্রায় তুষার স্রোতের মতো এসে পড়ল। ওরা হাতে হুল ফোটালো আমার জ্যাকেটের মধ্যে প্রবেশ করে ঘাড়ে, গলায় আর মুখেও দংশন করে চললো ওরা। কয়েকটা জামার কলারের মধ্যে ঢুকে পিঠেও হুল ফোটালো। হুলের ওই সাংঘাতিক যন্ত্রণা। যে ঢালু টিলা বেয়ে আমরা একটু আগে উঠেছিলাম তাতেই পিছলে নামতে চাইলাম। একটু দূরে কুশও যন্ত্রণায় ছটফট করে চলেছে টের পেলাম। আমি যতই দ্রুত ছুটতে চাইছিলাম, আমার আক্রমণকারীরা তার চেয়েও দ্রুত বেগে ধেয়ে আসতে চাইল। আকাশ বাতাস যেন ওরা ভরিয়ে তুলে নির্মম ভাবে। ওরা আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল। আমার মনে পড়ল জাপানের আত্মহত্যা কাহিনীর কথা, যারা শত্রুর উপর তাদের যন্ত্রপাতি সহই ঝাঁপিয়ে পড়ে মৃত্যুবরণ করে। ঠিক ওইভাবেই যে মৌমাছিরা সেদিন আমায় দংশন করেছিল, তারাও আপনা থেকেই মৃত্যুবরণ করলো। কারণ প্রত্যেক মৌমাছির হুলের অগ্রভাগ কাঁটায় ঘেরা থাকে। তাই কোনো শত্রুকে দংশন করার পর সেই হুল শত্রুর দেহ থেকে টেনে আনার চেষ্টা করে তার দেহ প্রচন্ড ক্ষতবিক্ষত হয়। এই অবস্থায় সে বেশিক্ষণ বাঁচতে পারে না। পাথুরে ঢালের কাছে এসে পৌঁছলেও তখনও তারা আমার পিছু ত্যাগ করল না। প্রায় মরিয়া হয়েই আমি কাছের সবচেয়ে ঘন কাঁটা ঝোপের মধ্যে ঢুকতে চাইলাম। এতদিন এই কাঁটা ঝোপকেই আমি জঙ্গলের পক্ষে প্রচন্ড ক্ষতি করার চলাফেরার কাজে নেহাতি বাধা স্বরূপ বলে এসেছিলাম। কিন্তু এই মুহূর্তে আমার এই অভিশাপ প্রত্যাহার করে তাদের আশীর্বাদ করতে শুরু করলাম, কারণ ওরাই আমার জীবন রক্ষা করলো। মৌমাছিদের কামড়াতে হলে উড়তে হয়। ওরা অনেকটাই সেই ঝাঁপ খাওয়া বোমারুক বিমানের মতোই। যতই চালাক হোক, হামাগুড়ি দিয়ে গিয়ে সে কামড়ানোর ক্ষমতা নেই। ওদের রণনীতিই হলো উড়ন্ত অবস্থায় ঝাঁপ দিয়ে হুল বেঁধাও ও মৃত্যুবরণ করো। কাঁটা ঝোপের জাল ওদের ওড়ার পথ আটকে দিয়ে আমার দেহের কাছে অগ্রসর হতে দিল না। অতএব আমি নিশ্চিত মৃত্যু থেকেই রক্ষা পেয়ে গেলাম। যদি এলাকাটিতে ওই ধরনের বিপজ্জনক কাঁটাঝোপ না থাকতো যেগুলিকে আমি বারবার অভিসম্পাত করেছি, তাহলে অবধারিত মৃত্যুবরণই করতাম। কারণ যত জোরেই আমি ছুটতে চাইতাম না কেন, মৌমাছির ঝাঁক ঝাঁপিয়ে পড়তই। 9টি মৌচাকেই ইতিমধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। ক্রুদ্ধ মৌমাছিদের বাতাসে উড়ে চলার শব্দ আমার কানে আসছিল। আমার রক্ষাকারী কাঁটাঝোপের আড়ালেই নিঃশব্দে বসে রইলাম, হুলের যন্ত্রণায় ছটফট করতে করতে। এই ফনফন শব্দ মিলিয়ে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগলো। ওরই মধ্যে মৌমাছিরাও আবার তাদের কাজে নিমগ্ন হতে শুরু করেছিল। প্রচন্ড ঘুম পাওয়ায় প্রায় ঘুমিয়ে পড়তাম, কিন্তু ওই দংশন যন্ত্রণায় আমাকে নিদ্রামগ্ন হতে দিল না। প্রতিটি ক্ষতস্থান ফুলে ওঠার সঙ্গে সঙ্গে উত্তপ্ত যন্ত্রণা বৃদ্ধি পেতে চাইছিল। বিকেল প্রায় 3টের সময়ই
আমি কাটা ঝোপের মধ্য থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়ে পাহাড়ি ঢাল অতিক্রম করে কুন্ডুকোট্টাই গ্রামে পৌঁছালাম। সেখানেই আমার 3 জন সঙ্গীর সাক্ষাৎ পেলাম। গুহার ওপরে থাকায় তারা পুরোপুরি মৌমাছিদের নজর এড়িয়ে যেতে সক্ষম হয়েছিল। মৌমাছিরা তাদের সামনের গতিশীল শত্রুকেই আক্রমণ করেছিল, আমি আর বেচারি কুশকে। কুশও ইতিমধ্যে আমার সঙ্গে এসেছিল। ওর শরীর রেহাই পায়নি। আমার সন্দেহ ছিল না যে চিতাবাঘটিও ওদের নজরে পড়েছিল। এবার সকলে যেখানে আমার গাড়ি রেখেছিলাম সেখানে উপস্থিত হলাম। সকলে গাড়িতে উঠলে ডেনকানিকোট্টায় রওনা হলাম। সেখানে ছিল স্থানীয় হাসপাতাল ও ডাক্তারখানা। প্রায় সন্ধ্যার অনেক পরেই ডাক্তারকে ডেকে তুললাম। তিনি আমাদের হাসপাতালের কামরায় নিয়ে চিমটের সাহায্যে আমার ও কুশের দেহ থেকে ফোটানো হুলগুলি তুলে দিলেন। আমাদের দেহে যথাক্রমে 19 আর 41টি হুল গুহার সেই ক্ষুদে শয়তানরা বেঁধেছিল। ডাক্তার স্থানে স্থানে অ্যামোনিয়া প্রয়োগ করলেন। আমরা ডেনকানিকোট্টার ফরেস্ট বাংলোয় রাত্রি যাপন করলাম। বিছানায় কোনো গদি না থাকায় আরাম কেদারাতেই শয়ন করলাম আমি। আমার 3 সঙ্গী শুয়েছিল বারান্দায়। হুলের পরিণতিতে কাঁপুনি সহ জ্বরে আক্রান্ত হলাম আমি। কুশও সারা রাত যন্ত্রণায় কাতর আর্তনাদ করে চলল। আমার ঘাড়, মুখ আর হাত সবই ফুলে উঠেছিল। একটি মৌমাছি আমার বাঁ চোখের কোণে দংশন করায় চোখ ফুলে উঠে প্রায় বন্ধ হয়ে গেছিল। এক অদ্ভুত আকৃতি সহই সকালে জেগে উঠেছিলাম। বাংলোর এক ভাঙা আয়নায় বিচিত্র দর্শন আমার প্রতিকৃতি ফুটে উঠেছিল। প্রায় 10টা পর্যন্ত অপেক্ষা করে আমরা 9 নম্বর মাইলস্টোনের কাছে গাড়ি চালিয়ে হাজির হলাম। ওখান থেকেই পশুদের চলার পথ ধরে আমরা অগ্রসর হলাম। শেষ অবধি গতকাল যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই পৌঁছে গেলাম। মৌমাছিরা আবার তাদের মৌচাকে কাজে ব্যস্ত। চারপাশে বিরাজ করে চলেছে শান্তির রাজত্ব। 3 জন গ্রামবাসীকে ছেড়ে সেই গুহা বরাবর ঢাল বেয়ে কুশের সঙ্গে দ্বিতীয়বারের মতো সতর্ক হয়েই ঢুকলাম। আমি জানতাম মৌমাছিদের বিরক্ত না করলে আমি সম্পূর্ণ নিরাপদ। আমি এও জানতাম যে গতকালের 2টি গুলিতে চিতাটাও নিহত হয়েছে, না হলে মৌমাছিরাই বাকি কাজ শেষ করে থাকবে। আমিই ঠিক। কয়েক পা দূরেই গুহার মধ্যে প্রায় বলের মতো গোটানো অবস্থায় পড়েছিল কালো চিতাটা, মরে প্রায় কাঠ হয়ে। কুশ প্রায় 1 গজ দূর থেকেই ঘেউ ঘেউ করে চলেছিল। আমি ওর মুখ টেনে ধরলাম, আবার মৌমাছিদের রোষ জাগ্রত করে তোলার ভয়। গুহা ছেড়ে বেরিয়ে আমি আমার সঙ্গীদের কাছে আসার জন্য ইঙ্গিত করলাম। সকলে একসঙ্গে চিতাটাকে ঢাল বেয়ে নামিয়ে আনলাম। পশুপালকদের আনাচুরির সাহায্যে গাছের ডাল কেটে লতার সাহায্যে এবার চিতাটিকে বেঁধে ফেলা হলে তাকে আমাদের কাঁধে বহন করেই গাড়ির কাছে আনতে চাইলাম। তারপরে মৃত চিতাটাকে বনেট আর মাড গার্ডের মাঝখানে রাখা হলো। ডেনকানিকোট্টার ফরেস্ট বাংলোয় আমি চিতাটার চামড়া ছাড়িয়ে নিলাম। চিতাটা সাধারণ আকারের কোনো পুরুষ চিতা, দৈর্ঘ্যে 6 ফিট 7 ইঞ্চি। কালো চামড়া ভেদ করে চক্রাকারের দাগ স্পষ্টই নজর আসছিল। ওটাই আমার প্রথম আর কার্যত একমাত্র শিকার করা কালো চিতা। মৌমাছিদের বিদ্ধ করা হুলের সংখ্যা নির্ণয় কার্যত অসম্ভবই ছিল এই কালো লোমের মধ্যে। কিন্তু আমি আমার সঙ্গীদের সাবধানে কাঁটাগুলি গুনতে বলেছিলাম। ওগুলো আমি নিজেই গণনা করলাম। মোট 237টি হুল জন্তুটার দেহে বিঁধেছিল। আমাদের দৃষ্টির বাইরে অবশ্যই আরো ছিল। আমার সঙ্গীদের কাজের জন্য উপযুক্ত পুরস্কার দেওয়ার পরই আমি মৌমাছিদের হাতে যে শাস্তি পেয়েছিলাম তার ক্ষতিপূরণ সহ ব্যাঙ্গালোর প্রত্যাবর্তন করলাম। কারণ আমার সঙ্গে ছিল এক কালো চিতার চামড়া, সহসা যা মেলে না। এছাড়াও সঙ্গে ছিল কুশ, সেই বিচক্ষণ কুকুরটিও। ওকে ওর মালিকের কাছ থেকে আমি 7 টাকায় ক্রয় করেছিলাম। আরো একটা বিষয় প্রায় উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম। আপনাদের অবশ্যই মনে আছে, চিতাটা আনেকাল ভাঙ্কা নদীতে যেখানে জলপান করতে চেয়েছিল সেখানে 2টি রক্তের চিহ্নই লক্ষ্য করেছিলাম। এর একটা অতিরিক্ত রক্তপাতের ইঙ্গিতই বহন করেছিল। কিন্তু যেহেতু আমি একবারই মাত্র গুলি চালিয়েছিলাম, ব্যাপারটা আমাকে ধাঁধায় ফেলেছিল। কারণটা এখন পরিষ্কার। 2 চোখের মাঝখানে আমার নিশানা করা বুলেট লক্ষ্যভ্রষ্ট হয়ে চোয়াল ও কান অতিক্রম করে জানোয়ারটার কুঁচকিতে বিদ্ধ হয়। ওই দ্বিতীয় ক্ষতস্থান থেকেই প্রচুর রক্তপাত হয়। স্বভাবতই চিতাটা গুঁড়ি মেরে লাফ দেওয়ার জন্য প্রস্তুত হয়েই বসেছিল সেই রাত্রিতে আমি যখন গুলি চালাই। গুহার মধ্যে যে গুলি করেছিলাম তার প্রথমটি চিতাটার বুকে বিদ্ধ হয়, অন্যটি চিতাটা আমার দিকে গড়িয়ে আসতেই ওর মুখের মধ্যে প্রবেশ করার পর ঘাড় ফুঁড়ে বেরিয়ে যায়।
শুনছিলেন শিবানী পল্লীর কালো চিতা। গল্প পাঠে প্রমিত। গল্প পরিচালনা করেছে স্বপ্নদীপ। প্রচ্ছদ সম্পাদনায় রিভু। এছাড়া ধ্বনি পরিকল্পনা ও সহ পরিচালনা করেছে শুভদীপ। আমাদের আজকের গল্প এই পর্যন্ত। পরবর্তীকালে আরও নতুন গল্প নিয়ে এসে হাজির করা হবে। ততক্ষণে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।